হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আজকের ওয়েদারটা কিন্তু অসাম। বাইরে বেশ গুমগাম করে মেঘ ডাকছে, সাথে হচ্ছে ঝোড়ো বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সাথে হচ্ছে বৃষ্টি। আর এই আমেজে ভূতের ঘটনা, তাও যদি হয় সত্য, তাহলে তো কথাই হয় না। তো চলো, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আজকে তোমাদের বিকেল বেলা ইভিনিং এর টাইমে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। ফুল গাছগুলো দেখেছো আমার, কত সুন্দর গন্ধরাজ ফুল। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, যারা যারা বলেছো গন্ধরাজ ফুল। আর গন্ধরাজ লেবুও তোমাদের সাথে শেয়ার করেছি, কাঁঠাল, আম, এমনকি আমের একটা ছোট্ট টপের মধ্যে বসানো আমের অনেক বলে এসেছে, সেটাও শেয়ার করেছি। অনেক ফুল। তো কিরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা যারা দেখোনি দেখে নেবে আমার ছোট্ট বাগান। যাই হোক, এবার ঘটনায় ফিরি। এই ঘটনাটা আমাদের আছে আন্দামান থেকে। আন্দামান অ্যাকচুয়ালিও কিন্তু যারা যারা আন্দামানে গেছো বা ওখান থেকে রিলেট করো তারা কিন্তু জানবে, আন্দামান অ্যাকচুয়ালি কিন্তু একটা ভূতের আড্ডা বা ডেরা বলতে পারো। প্রচুর কিন্তু ওখানে অনেক হন্টেড প্লেস আছে, হন্টেড হাউস আছে, হন্টেড হোটেল আছে। আজকে যে ঘটনাটা বলবো একটা হন্টেড হোটেলকে কেন্দ্র করে। কলকাতা থেকে দুই নিউ ম্যারিড কাপল গেছিল আন্দামান ঘুরতে। তারা যখন আন্দামানে যায় তাদের সাথে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়। তারা এই অভিজ্ঞতা আমাকে জানায়, আর একটাই কথা বলে যে জীবনে কোনো দিন আন্দামান তো যাবই না, আর সাথে এই যে অভিজ্ঞতা সেটা আমরা কোনো দিনও ভুলবো না। হ্যাঁ, ঘটনাটা কি এবার বলি শোনো। ঘটনাটা আমাকে পাঠায় হচ্ছে উর্মিলা। উর্মিলা মজুমদার বলে, দিদি ভাই আমার বিয়ে হয় 2022-এ। 2022-এ আমার বিয়ে হয়। আমার কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়, লাভ ম্যারেজ না। আমার বিয়ের পরেই আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা উর্মিলা, তুমি কোথায় হানিমুনে যেতে চাও? তো ছোটবেলা দিয়ে যেটুকুনি আন্দামান নিকোবর এগুলো আমরা বইয়ের পাতায় অনেক পড়েছি, বহুবার আন্দামানের নাম শুনেছি। তো হয় না আমাদের, দেখবে ছোটবেলা থেকে এক একটা জায়গায় যাবার খুব ইচ্ছে হয়, যখন থেকে আমরা ধরো পড়াশোনা করছি যে এখানে যাব, বড় হয়ে ওখানে যাব। সেখানে আমাদের উর্মিলা বোন তার হাজবেন্ডকে বলে উম, আমি আন্দামান যেতে চাই। তখন বলছে আন্দামান নাইস প্লেস, আচ্ছা ঠিক আছে তাই হবে। তো সেখানে আহ যে আমাদের উর্মিলা বোনের হাজবেন্ড ছিল, সে কিন্তু আন্দামানে দুটো ফ্লাইট অলরেডি বুক করে দেয় শোনা মাত্র, কিন্তু কবে কি ফ্লাইট টাইম কিচ্ছু বলেনি। হঠাৎ করে রাতের বেলা বলল যে তুমি সবকিছু গোছাতে শুরু করো, কালকে আমরা নাইটে ফ্লাইট আছে, রাত 1টার সময় আমরা বেরোচ্ছি। তখন বলছে যে তুমি আমাকে কোনো কিছু বলনি হট করে। বলছে হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম একদম ফার্স্ট নাইট যেদিন আমরা দুজন টাইম স্পেন্ড করেছিলাম, সেদিন তোমাকে আমি জিজ্ঞেস করাতে তুমি আমাকে বলেছিলে তোমার ফেভারিট প্লেস হচ্ছে আন্দামান। তো আমি আন্দামানের দুটো টিকিট অলরেডি বুক করে দিয়েছি, আর আমরা কিন্তু বেরোচ্ছি কাল রাত 1টায়। আমাদের বোন তো খুব খুশি, বলল ঠিক আছে। আর খুশি হবেই না বা কেন, তার একদম ছোট্টবেলার একটা স্বপ্ন যে পূরণ হচ্ছে, খুশি তো হতেই হবে। তা আমাদের বোন বলে দিদি ভাই, আমি না মনে হচ্ছে যেন একটা স্বপ্নের জগতে উঠছি। আমার মনে হচ্ছে যে আমি একটা স্বপ্নের জগতে আছি, আমার এত ভালো লাগছে, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ ছোটবেলায় যখন আন্দামান নিকোবর যাবার আমার খুব ইচ্ছে ছিল, তারপর তুমি বিশ্বাস করবে না দিদি ভাই, এই যে আন্দামান, আন্দামান জায়গাটা আমার যেন মনে হতো রক্তে মেশানো। মানে নাম নিলে যেন সারা শরীরে একটা শিহরণ হতো। তো যখন আমি জানতে পারলাম ফাইনালি, ছোট থেকে এত বড় হয়েছি বিয়ের পর, তাও আমার হাজবেন্ডের সাথে আমি আন্দামান যাব বা হানিমুনে, মানে আমার কাছে একটা স্বর্গীয় অনুভূতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমাদের বোন বলে দিদি ভাই, আমি শোনা মাত্র কি নেবো না নেবো সারা রাত রীতিমতো আমি ঘুমাইনি, আমি শুধু ভাবছি যে এটা নিতে হবে, ওটা নিতে হবে, এই নিয়ে যাব। আর দিদি ভাই 2022-এ, ছোটবেলায় তো অত ফোন টোন কিছু ছিলও না, আর ওরকম ভাবে কিছু সার্চ করে দেখা ওইসব ছিল না। কিন্তু দিদি ভাই 2022-এ দাঁড়িয়ে যখন আন্দামান আমি কালকে রাতে যাচ্ছি ফ্লাইটে, তখন আমি আজকে রাতে না ঘুমিয়ে কি নেব ডায়েরিতে লিখছি, আর ফোন খুলে আন্দামান পুরো
সিটিটাকে আমি ভালো করে আমার দু চোখে উপলব্ধি করছি আর ভাবছি একটা ছোট্ট ফোনের স্ক্রিনের মধ্যে আমি আন্দামানকে দেখছি। কালকে আমি আন্দামানের উদ্দেশ্যে উড়ে যাব। তারপর আমি ওখানে গিয়ে এরকম সময় আমি পরশু দিনকে আন্দামানে থাকবো, মানে ভেবেই একটা দারুণ, মানে মনে খুশি হচ্ছে। তো আমাদের বোন বললো, দিদি ভাই আন্দামান যাবার সেই সুবর্ণ দিনটা চলে আসলো। পরের দিন আমাকে শাশুড়ি মা আহ আশীর্বাদ করে উনি বললেন যে, বৌমা তোমার শুনলাম নাকি খুব প্রিয় জায়গা, ছোটবেলা দিয়ে তুমি যখন বই পড়তে তখন থেকে নাকি তোমার খুব টানে জায়গাটা। আমি তখন বললাম, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। তখন শাশুড়ি মা বলল যে, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আমার ঘরের বউ হয়ে এসেছো, তুমি আমার ঘরের বউ হয়ে এসেছো, তোমার যেখানে যেরকম মানে যেতে ইচ্ছা হবে, ঠিক আছে, তুমি বলবে, শুধু বাবুকে বলবে, বাবু তোমাকে ঠিক নিয়ে যাবে। তো খুব ভালো। আমাদের উর্মিলা বোন বলে, দিদি ভাই আমরা পরের দিন রাত 1টার সময় আমরা আন্দামানের উদ্দেশ্যে ফ্লাইটে উঠে গেলাম। আমরা যখন নাবি আন্দামানে গিয়ে তখন কিন্তু সকাল, ঠিক আছে। তো যে ফ্লাইটে আমরা গেছিলাম সেটা কিন্তু ভায়া হয়ে যায়, ডিরেক্ট কিন্তু যায়নি। এবার সব থেকে বড় কথা, দিদি ভাই ওখানে যখন যাই, মানে আমার স্বপ্নের জায়গা আমি দেখছি, আমি শুধু মুখে কথা বলতে পারছি না, জাস্ট আমি উপলব্ধি করছি যে আমি ছোট্ট থেকে বইয়ের পাতায় যে আন্দামানকে দেখেছি, শুনেছি, বুঝেছি, সেখানে আজকে আমি উপস্থিত আছি, মানে এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। তো আমাদের বোন বলে, দিদি ভাই এবার শুরু হলো আমাদের ঘটনাটা। এটা হচ্ছে আমার একটা ছোটবেলার স্বপ্ন পূরণ হচ্ছে এত দূর। আর সেখানে আজ কেন বলছি যে কোনো দিন আন্দামানে যদি কেউ ফ্রিতেও আমাদেরকে পাঠায়, যাব না। কেন, কিসের জন্য, রিজন কি ছিল এবার বলবো। আমাদের বোন বলে, দিদি ভাই আমাদেরকে একজন ট্যাক্সিওয়ালা ওখান থেকে আমাদের সাথে মিট আপ করে, মানে জাস্ট উনি বাঙালি ছিলেন আন্দামানে। তো আমাদের সাথে মিট করার পর ওনার সাথে আমরা কথা বলি, কথোপকথন হওয়ার পর উনি আমাদেরকে বললেন যে সস্তার হোটেল, আমরা এখানে কোনো রকম মানে বানানো কোনো কিছু না, যেরকম ওনারা বলেছেন, মানে বোন উর্মিলা ঠিক সেরকম ভাবেই কিন্তু ঘটনাটা আমাকে পাঠায়। তো আমাকে বলছে যে, দিদি ভাই আমি হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা বললাম যে, দেখো আমরা সস্তার হোটেল বলে এই না যে একদম সস্তা, মানে আমরা বলতে চাইছি খুব হাই রেটেও যাব না, আর একদম লো প্রাইস রেটেও আমরা কিন্তু রুম নেব না। সেটা মানে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, তো আমাদের মোটামুটি সামর্থ্যের মধ্যে আমরা নেব, তো খুব হাই ফাই না। তো তখন সেই যে ট্যাক্সি চালক ছিল উনি কিন্তু বাঙালি। উনি তখন এই বোন আর বোনের হাজবেন্ডকে একটি আহ হোটেলে নিয়ে যায়, ঠিক আছে। হোটেলটা মানে ওখানে খুব একটা ডিস্টেন্সে না, একদম সমুদ্রের কাছাকাছি ছিল। জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল, কারণ আমরা তো ওরকম জায়গায় থাকি না। এবার দেখো, আমাদের এখানে ওখান থেকে ঘুরতে আসে যারা, তারা বলে দারুণ জায়গা, আমাদের ভালো লাগে না। আবার আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই, তো সেইটা আমাদের কাছে হয়ে যায় অনেক সুন্দর জায়গা। কিন্তু সেরকমই আমাদের বোন বলছে, দিদি ভাই আমাদেরকে একটা হোটেল দেখায়। আর আমরা নানা রকম বারবার এই হোটেল ওই হোটেল যাইনি, কারণ যে ট্যাক্সি ড্রাইভার ছিল উনি আমাদের বললেন যে, দেখেন স্যার আমি তো বাঙালি, আমাকে বিশ্বাস করে আপনারা এই হোটেলটা নিতে পারেন। এই হোটেলে 2-1জন স্টাফ রয়েছে যারা বাঙালি রয়েছে, আর যারা বাঙালি কলকাতার দিক থেকে আসে ঘুরতে, তো আমার সাথে যদি তাদের মিট হয়ে যায়, তো আমি তাদেরকে এই হোটেলটাই প্রেফার করি। ওনারা বলে কোন হোটেল নেবো কি, যেহেতু আমরা যদি বাইরে কোথাও গিয়ে আমাদের বাংলার লোক পাই, তো সেখানে আমাদের মনে না একটা আনন্দ হয়, মনে হয় যেন ও আমার সত্যি মানে আপন আপন দেশের আপন ভাই। তো সেরকমই আমাদের বোনকে তারা ওই হোটেলটা সাজেস্ট করে, মানে সেই ড্রাইভার। তো বোন আর বোনের হাজবেন্ড ওই হোটেলটা ওরা নিয়ে নেয়, ঠিক আছে। রুম রুম 12,000 টাকা করে নিয়েছিল পার নাইট। তো 12,000 টাকা পার নাইট তো কম না। তো ঠিক আছে, চলো হানিমুনে এসছি আবার কি, 5 দিনের জন্য ওরা হোটেল বুক করে। যেহেতু আন্দামান আমাদের বোনের খুব ফেভারিট প্লেস, তো 5 দিন থাকলে পারে
মানে অনেকটা ঘুরতে পারবে, নানা রকম জায়গা ভিজিট করতে পারবে, তার জন্য তারা 5 দিন কিন্তু হোটেল বুক করে। আমাদের বোন বলছে, দিদি ভাই আমি কি বলবো, প্রথম দিন আমার সাথে কোনো রকম, আমার বা আমার হাজবেন্ডের সাথে কোনো রকম কোনো অভিজ্ঞতাই হয়নি। আমরা বেশ আনন্দ করি, খাওয়া দাওয়া করি, রাতে শুয়েও পড়ি, সকালবেলা উঠি, সাইট সিন ভিজিট করি। ওখানে তো সবই মানে দ্বীপ, যেগুলো সবই ল্যান্ড, আমরা যাই। হ্যাঁ, তো ভালো লাগছে বেশ। আমরা সি ল্যান্ড, সি বিচ, নানা রকম জায়গা, আবার অনেক মন্দিরও আছে, সেগুলো টেম্পল গুলো ভিজিট করছি। তো একদিনে তো হবে না। তো আমরা যেদিনকে যাই সেদিনকে রাতে ঘুমাই, পরের দিনকেও আমাদের সাথে কোনো রকম কিছু হয়নি। যেদিন তৃতীয় দিন, সেদিনকে রাতের বেলা আমি আমার হাজবেন্ড দুজনে শুয়ে রয়েছি। তো যেহেতু উনি হানিমুন কাপিল, তো বুঝতেই পারছো। তো আমি আমার হাজবেন্ড শুয়ে রয়েছি। হঠাৎ আমার হাজবেন্ড আমাকে বলল, তো উর্মিলা কি হয়েছে, সুড়সুড়ি দিচ্ছ কেন? আমি বললাম যে সবে মানে আমরা সবে শুয়েছি, মানে দুজনেই হয়তো ঘুমাইনি, মানে গল্প করছিলাম, কথা বলছিলাম, মিউজিক সিস্টেমে গান টান শুনছিলাম, কবে চোখটা বুঝিয়েছি। হঠাৎ করে আমাকে বললো যে উর্মিলা এরকম করছো কেন, শুতে দাও, কালকে তো আমাদের কিছুটা সাইট সিন বাকি আছে একটু দূরে, সেখানে যাব, ওগুলো দেখতে হবে, একটু শুতে দাও। আমি না প্রথমে কিছু বলিনি। যখন চোখে আমার হালকা একটা ঘুম আসলো, তখন আমাকে আহ বলছে যে কি হলো, তুমি পায়ের মধ্যে এরকম করছো কেন, দেখি একা একা হাসছে আমার হাজবেন্ড, হাসছে আর বলছে, তো উর্মিলা কেন করছো এরকম, শুতে দাও না। আমি, ও আমার দিকে পেছন করে শুয়েছিল, আমি ওর দিকে পেছন করে শুয়েছিলাম। আমি না উঠে বসলাম, উঠে বসে আমি ওর কোমরে হাত দিয়ে ওকে বললাম, এই ওটো ওটো। ওর নাম হচ্ছে প্রশান্ত, বোনের হাজবেন্ডের নাম। বলছে প্রশান্ত ওটো। তো উঠেছে, বলছে কি হয়েছে বলো তো, তুমি শুতে দেবে না? হ্যাঁ, কালকে সকালে আমাদের সাইট সিন গুলো করতে হবে না? তখন বোন বলছে, আচ্ছা মুশকিল তো, আচ্ছা মুশকিল তো, না আমি তোমার পিঠে সুড়সুড়ি দিচ্ছি, না আমি তোমার পায়ে সুড়সুড়ি দিচ্ছি, তুমি আমাকে সুড়সুড়ি দিতে দেখছো কোথা থেকে? আমাকে একটু বলো তো। আমাকে বলছো সুড়সুড়ি দিও না, আমি তোমাকে কেন সুড়সুড়ি দেবো? তখন প্রশান্ত বোনকে বলে যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি ফাজলামি করছো। বোন কিন্তু তখন রেগে যায়, কারণ বোন যেটুনি ওটা করছে না। এ দেখো, লাভ ম্যারেজ হলে একটা আলাদা ব্যাপার, যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ, ও মানে তখন একটা গিল্ট ফিল করছে যে আমার হাজবেন্ড আমাকে ট্রাস্ট করছে না, এরকম কেন কথা বলছে, এরকম করে কেন বলছে, মানে ওর মতো না তখন একটা অন্যরকম কাজ করছে জিনিস। তখন খুব রেগে যায়। উর্মিলা বলে, দিদি আমি না হট করে খুব রেগে গেলাম, জানি না কেন, মনে হয় ওইটা আমার মানে বিয়ের পর ফার্স্ট আমার হাজবেন্ডের উপর আমার রাগ দেখানো। আমি রেগে গিয়ে বেড থেকে নেমে যাই। তখন আমাকে প্রশান্ত বলল, এই উর্মিলা কোথায় যাচ্ছ, ওয়াশরুমে? আমি বললাম তোমাকে দেখতে হবে না, আমি কোথায় যাচ্ছি। উর্মিলা তখন কিন্তু ওই যে হোটেলটা ছিল, হোটেলের মধ্যে একটা সোফা কাম ডাইনিং, মানে সোফা কাম একটা ছোট্ট টেবিল, টি টেবিল মতো রাখা ছিল। উর্মিলা ওখানে বসে ফোন ঘাঁটতে থাকে, ফোনের মধ্যে কিছু দেখছিল। অনেকটা সময় পর উর্মিলা যখন দেখে তার হাজবেন্ড রীতিমতো ঘুমে মগ্ন, উর্মিলা বলে, দিদি ভাই আমি যেতনিক আন্দামান আমার একটা স্বপ্নের জায়গা, ড্রিমল্যান্ড। তো আমি তখন আমার হোটেল থেকে আমি দরজা খুলে আমি বাইরে একটা সরু ব্যালকনি রয়েছে, সরু ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। আর অ্যাকচুয়ালি হোটেল কাম কটেজ ছিল। মানে কিরকম বলতো, সামনে দিয়ে একটা বিশাল বড় করিডোর মতো গেছে, আর এরকম পরপর পরপর রুম রয়েছে। রুম থেকে বেরোলেই রুমগুলো না সে এরকম ইউ টাইপের, একদম ইউ টাইপের। রুম থেকে বেরোলেই তুমি সামনে সরাসরি দেখতে পারবে হচ্ছে সমুদ্র, নীল সমুদ্র। তা দাঁড়িয়ে রাতে সমুদ্র দেখছে, বলছে দিদি ভাই এত হাওয়া, হাওয়া দিচ্ছে, একটা এত সুন্দর পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু একটা সমুদ্রের একটা সামুদ্রিক এরকম একটা স্মেল বেরোচ্ছে ওই হাওয়া যখন দিচ্ছে, হাওয়ার সাথে একটা কিরকম কচ্ছা একটা স্মেল বেরোচ্ছে। তো আমি ভাবলাম সামুদ্রিক
এলাকায় এগুলো হয়, হয়তো আশেপাশে কোনো ধরনের কিছু মারা গেছে, ও সমুদ্র দিয়ে হয়তো আসছে। তা আমি না দাঁড়িয়ে রয়েছি, কোনো কিছু ফিল করছি না। আমাদের বোন বলে, দিদি ভাই, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। দর্শক বন্ধুরা, এবার কিন্তু ভয় শুরু হলো। শোনো, বোন বলছে, দিদি ভাই, আমি যে ব্যালকনিতে, মানে সামনে ব্যালকনি মতো করা, যার যার সবার ব্যালকনি রয়েছে, ওখানে যে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম আমাদের যে রুমটা রয়েছে, আমাদের রুমের পাশে, তার পাশের রুমে দেখলাম একজন মহিলা আমারই মতো তার হোটেলের রুম থেকে বেরোলো, বেরিয়ে একা ওখানে দাঁড়িয়ে আছে। ও আমার মতনই দাঁড়িয়ে আছে, সমুদ্র সামনে, সমুদ্রের দিকে তাকিয়ে। আমি ওই মহিলাটিকে দেখছি, মহিলাটি কিন্তু আমাকে দেখছে। আমি মহিলাটিকে দেখছি, মহিলাটি আমাকে দেখছে। তো আমি ভাবছি যে আমি আবার কথা বলবো। আমি ভাবছি, আবার ভাবছি যে না থাক, হয়তো বাংলা নাও বুঝতে পারে, হিন্দিতে বলবো। আবার ভাবছি থাক, সেও তো দেখছে, সে তো কোনো কথা বলছে না, তাহলে আমার কথা বলাটা কি আহ, ভালো, মানে আমার কথা বলাটা কি ভালো দেখাবে যেছে। তো তার মতো সে রয়েছে দাঁড়িয়ে, আমার মতো আমি দাঁড়িয়ে রয়েছি। তখন আনুমানিক 1:30 পৌনে 2 বাজে, রাত। চারপাশে চারপাশে সামুদ্রিক একটা জলের শব্দ, সাথে একটা হাওয়া, প্রচন্ড হাওয়া। তার মধ্যে একটা প্রচন্ড হাওয়া, চারপাশে একটা আষ্টে পচা গন্ধ, যেন ম ম করছে। আস্তে আস্তে আমার শরীরটা ভার হতে শুরু হলো, শরীরটা যেন ভার হয়ে আসছে। আস্তে আস্তে আমার কিরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি বোধ শুরু হলো। আমি লক্ষ্য করছি যে মহিলাটি আমার হোটেলের যে রুম, ঠিক পাশের রুমে, তার পাশের রুমে, সেই মহিলাটি, মানে আমার হোটেলের, মানে আমার রুমের পাশে একটা রুম, তার পাশের রুম থেকে সে বেরোয়। আমি দেখছি সেই মহিলাটি একা একা ওই করিডর থেকে না নামার সিঁড়ি আছে সাইড দিয়ে, সিঁড়ি দিয়ে নেমে অন্ধকারের মধ্যে সমুদ্রের দিকে ধোপা ধোপা করে হেঁটে চলছে। মহিলাটি নাইটে জাতীয় কিছু একটা পরেছিল, মানে লং গ্রাউন্ড টাইপের। আমি মহিলাটিকে দেখে বললাম, আরে দিদি, রাতের বেলা ওইদিকে যাচ্ছেন কেন? আপনার ভয় করছে না? আমি কিন্তু বেশ চিৎকার করে বললাম, যখন উনি ওনার ব্যালকনির সিঁড়ি দিয়ে নামছে। মহিলাটি কোনো কথা বললো না, ও ওর মতো নেমে চলে গেল। আমি দেখে ঘরে চলে যাই, আমার যেন কিরম একটা লাগছিল। আমি ঘরে যাই। আমি যখন ঘরে চলে গেলাম, তখন আমি না আমার হাজবেন্ডকে, মানে প্রশান্তকে আমি ডাকি। রাগ আমার কমে গেছে। আমি তখন বললাম, প্রশান্ত, এই প্রশান্ত, প্রশান্ত। তখন প্রশান্ত আমাকে বলল, কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে? তুমি কি ঘুমাতে দেবে না? তখন পায়ে সুড়সুড়ি দিচ্ছ, পিঠে সুড়সুড়ি দিচ্ছ, এতক্ষণ মাথার চুল টানছিলে, দেখো তো পিঠের মধ্যে আঁচড় দিয়ে কি করেছো। আমি বলছি, কি বলছো প্রশান্ত? আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমি তো রুমে ছিলাম না, তুমি কি সব বলছো? তখন আমার হাজবেন্ড হয়তো কিছু একটা বুঝতে পেরেছে, কিছু তো একটা বুঝিয়েছে। তখন ও না উঠলো, উঠে আমাকে বলছে, তুমি কি বলছো? সত্যি তুমি ছিলে না, তুমি বাইরে ছিলে? তখন আমি বললাম, বিলিভ করো, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না। তখন প্রশান্ত বলছে, তুমি বাইরে কেন বেরিয়েছো একটা নতুন জায়গায়? আমি তখন বললাম, নতুন জায়গা পুরনো জায়গার কি আছে, আমি তো হোটেলের মধ্যে আছি। জানো কি হয়েছে? প্রশান্ত আমাকে বললে, কি হয়েছে? আমি তখন বললাম, জানো, একজন মহিলা আমাদের ঠিক রুমের পাশের রুমটাই ছিল। হঠাৎ দেখলাম ও বেরিয়ে ওর করিডর থেকে নেবে, ও না সোজা চলে গেল। জানো তো, আমার না খুব ভয় লাগছিল। প্রশান্ত আমাকে বলল যে, এই রাতের অন্ধকার, কটা বাজে বলো তো দেখি, আমার ঘড়িটা দাও, নাহলে ফোন দাও। আমি ফোনটা আমার ছিল হাতে, আমি ফোনটা দিলাম। আমি বললাম, এই দেখো, তখন বাজে 2:15। বলছে 2:15? এখন এত রাতে মহিলা
যাচ্ছি, কি ব্যাপার? আমি বললাম আমি তো নিজেও জানি না। মহিলাটি, আমি সাড়া দিয়েছি জানো, উনি আমার কথা শুনলেন না, চলে গেলেন। প্রশান্ত আমাকে বলল, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। এবার আমার হাজবেন্ড প্রশান্ত ভাবে যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা অশান্তি হয়েছে, বউটা মনে হয় বেরিয়ে চলে গেছে, হয়তো সুসাইড করবে বা অন্য কোনো কারণ, মানে একটা ভয়, ভয় পাচ্ছে। তখন সাথে সাথে আমাকে আহ প্রশান্ত বলে যে একটুখানি দাঁড়াও, আমার সাথে তুমিও চলো। তা আমিও যাই, আমাদের করিডোর থেকে গিয়ে আমাদের সিঁড়ি ছিল নেবে, আমরা মাঠ থেকে ঘুরে সামনে যে গার্ডেন রয়েছে হোটেলেরই আমরা যাই। যে যখন গেটে টোকা দেবো দেখলাম বাইরে দিয়ে লক করা। তখন আমি বললাম, ইমা, বউটা তো বেরিয়ে দাঁড়িয়ে ছিল, চলে গেল, আমি তো তালা দিতে দেখিনি। তখন বলছে তো লক করা রয়েছে তো। আমি বলছি হ্যাঁ, লক করা তো আমিও দেখছি। তখন বলছে তাহলে মনে হয় স্বামীটা খুঁজতে গেছে। তো আমরা না আর কোনো কিছু না এ করে শুয়ে পড়ি। তো আমরা সকাল যখন হয়, আমরা যখন উঠি, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হই, যখন আমরা বেরোবো, তখন আমার হাজবেন্ড গাড়ির নিচে দাঁড়িয়ে ছিল, আমরা যে সাইট সিন করতে যাব, পরের দিন তো আমরা চলে আসব। তখন আমার হাজবেন্ড হোটেলে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে যে দাদা একটা কথা বলবো, আপনাদের রাতের বেলা আমার মিসেস এরকম বাইরে দাঁড়িয়ে ছিল, কারা আছে বলুন তো? রাতের বেলা আমরা খুঁজতে গেছিলাম মিসেস এর মুখে শুনে, তো কেউ ছিল না। অ্যাকচুয়ালি ওনারা কোথা থেকে ভিজিট করেছে আমরা সেটা জানতে গেছি, মানে বাঙালি না নন বেঙ্গলি। আমাদেরকে যা বললো, মানে আমরা শকড হয়ে গেলাম। নিজের চোখে দেখা এটা ভুল কি করে হয়? আমাদের হোটেল থেকে, রিসেপশন থেকে ম্যানেজার আমার হাজবেন্ডকে আমাকে বলল, আপনি যেই রুমের কথা বলছেন সেই রুমে আমরা কাউকে ভাড়াই দিই না, আপনারা মানুষ কোথা দিয়ে দেখেছেন বেরিয়ে চলে যেতে? তখন আমার মিসেস বলছে আমি দেখেছি, আমি। তখন বলছে আপনি ভুল দেখেছেন ম্যাডাম, আপনি টোটালি ভুল দেখেছেন। কারণ ওই যে রুমটা, ওই রুমে আজ থেকে প্রায় 5 সাড়ে 5 বছর আগে, তখন আমরা নতুন নতুন এই কটেজ কাম হোটেলটা তৈরি করি নতুন, ওই সময় আমরা এরকম কাপেল ভাড়া দিয়েছিলাম, তারা হানিমুনে এসেছিল। তো তার মধ্যে স্বামীটার অবৈধ একটা সম্পর্ক ছিল, বউটা জানতো না। বউটা যখন এখানে এসে জানতে পারে, সেই বউটা সুসাইড করেছিল। সেই তারপর থেকে আমরা এই রুম আর রেন্টে দিই না। আপনি কি করে দেখলেন কাউকে? তখন ওই হোটেলেই একটি বয় ছিল, সেই বয় তখন বলল সেই ম্যানেজারকে, স্যার এটা হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। কারণ যে ম্যানেজার সে নতুন এসছে, ম্যানেজার এসছে নতুন, তাই বলছে যে স্যার আপনি তো নতুন জয়েন করেছেন, আগে যে ম্যানেজার ছিল সে জানে। কারণ এই রকম অনেকেই রাতের বেলা দেখেছে, কান্নার আওয়াজ শুনেছে, মনে হচ্ছে যেন স্বামী স্ত্রী দুজনে মারপিট করছে, কেউ কেউ এরকম শুনেছে, আবার কেউ দেখেছে যে মহিলাটি ছুটতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন আমাদের উর্মিলা বোন বলে, আমি এইসব কান্নাকাটি দেখিনি, আমি দেখেছি, আমি দাঁড়িয়েছিলাম, উনিও বেরিয়ে দাঁড়ালেন, তারপর উনি নেবে ওনার মতো সোজা চলে গেল। আমি ওনাকে আবার বললাম যে এই রাতের বেলা কেন যাচ্ছেন, ওইদিকে কিছু একটা দুর্ঘটনা হতে পারে। উনি আমার কথা শুনেননি, কোনো কর্ণপাত না করে উনি ওনার মতো হেঁটে চলে যান। তখন আমাদের উর্মিলা বোন আর বোনের হাজবেন্ড জানতে পারে অ্যাকচুয়ালি ওই হোটেলের ওই রুমটা প্রায় 4.5 বছরের ওপর বন্ধ হয়ে পড়ে রয়েছে। বললো যখন এই অ্যাক্সিডেন্টটা হয়, মানে সুসাইড কেস, তারপর আমরা একবার রুমটা দিয়েছিলাম ভাড়া। যাদের দিয়েছিলাম তারা রাতের বেলা থাকতে পারিনি, কান্না এসবের শব্দ শুনছিল, থাকতে পারিনি, তার জন্য তারা পরের দিনই আমাদের হোটেল ছেড়ে চলে যায়। চেক ইন করে নেয়, চেক আউট করে চলে যায়। তারপর থেকে আমরা লক করে দিই, কারণ বেকার লোককে দিয়ে বদনাম হওয়ার থেকে হোটেলের নামে একটা বাজে এফেক্ট পড়বে। তো আমরা বন্ধ করে দিই, কাউকে ভাড়াই দিই না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আন্দামান থেকে এই ঘটনাটা। হোটেলের নাম যদি জানতে চাও আমাকে বলেছে কিন্তু বোন উর্মিলা, হোটেলের নাম যদি জানতে চাও আমি তোমাদেরকে হোটেলের নাম হোয়াটসঅ্যাপে ডিএম করো, জানিয়ে দেবো, ঠিক আছে? তো আন্দামান আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর হ্যাঁ, তোমাদের কি সৌভাগ্য ভাবো, আন্দামানের কিছু ভিডিও
আমি তোমাদেরকে শেয়ার করব। যদিও আমাদের উর্মিলা বোন দেয়নি, আমাদের আর এক বোন ওখানে চাকরি করে, সেই বোন আমাদের পাঠিয়েছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওকে? তো চলো তোমাদের নামগুলো তাড়াতাড়ি করে নি। আচ্ছা দর্শক বন্ধুরা তোমাদের আচ্ছা দর্শক বন্ধুরা, তোমরা যেখান থেকে যে আজকে ঘটনাটা শুনছো, তোমরা জানাবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, ঠিক আছে? দেখি তো প্রথম কমেন্ট কে করেছো, দেখবো। হ্যাঁ, চলো। একটা সত্যি আনন্দ, একটা এক্সাইটমেন্ট থাকে যে ফার্স্ট কমেন্ট কে করেছো। অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই, বাহ। তারপর আহ বিষ্ণু সাধন পাল মজুমদার, অনেক বড় নাম। আচ্ছা, তারপর মৌমিতা ঘোষ, তারপর জবা দেবী, তারপরে কমেন্ট করেছো দেবস্মিতা সন্ত্র, আচ্ছা সন্ত্রা, তারপরে মৌসুমী অধিকারী দিদি ভাই, মামন দাস, একদম কারেক্ট টাইম দিয়েছো, 1:30টা। তারপর মৌমিতা ঘোষ, তারপর কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, তারপর বৃষ্টি বোন, তারপরে সুলকনা, আচ্ছা, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, স্বপ্না বাচাল দিদিভাই, পিন্টু ঘোষ, শুভঙ্কর ঘোড়ই, এসদেব রয়, জাস্ট লাইক কুলটি হসপিটাল। আচ্ছা, কুলটি হসপিটালের ঘটনা আমি আগেও দিয়েছি। তারপর শুভঙ্কর ঘোড়ই, শিল্পীদি, তারপরে নেহা মাইতি, তনুশ্রী ব্যানার্জি, একদম ঠিক বলেছো তনুশ্রী তুমি। রাত 1:30টার সময় আগুনটা লেগেছিল। নৌবান ভাইও আমাদের একদম কারেক্ট উত্তর দিয়েছে, আব্দুল হক ভাই। তারপরে আমাদের কমেন্ট করেছে গ্রিন, আচ্ছা গ্রিন আমাদের কমেন্ট করেছে তুমি কোথায় আর কি অ্যাক্টিং করো? আমি জি বাংলায় সিরিয়াল করি। আর পুরো যদি ডিটেলস বলতে যাই তাহলে পরে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তারপরে সুপর্ণাদি, তারপর ঋতু কমেন্ট করে, তারপর আমাদের টুকু সাবারবাল, তারপরে সুমনা ভট্টাচার্যা, তারপর শনি প্রসাদ, ঋতু, সুজাতা দাস, শ্রেয়সী, রাজীব জসওয়াল, অভিরূপ সর্দার, রূপা দে, আপনজন, একদম ঠিক বলেছো 1:30টা। তারপরে আমাদের লিপিকা লিপিকা বেরা দিদি ভাই, তারপর কমেন্ট করেছে রত্না সরকার, শ্বেতা সাউ, মামন দাস, সাগরিকা রয়, তারপর কমেন্ট করেছো অভিরূপ সর্দার, আচ্ছা আব্দুল হক ভাই বলেছো প্রশ্নের উত্তর হবে রাত 1:30টায় আগুন লাগে, বেশ অদ্ভুত আর ভয়ের ঘটনা, কিন্তু ঘটনাটা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদি ঘটনার জন্য। আচ্ছা, তোমাকে অনেক ভালোবাসা ভাই, আমি তো ধন্যবাদ কাউকে দিই না। লিপিকা দিদিভাইও ঠিক বলেছো, কিউট দিশা ব্লগ থেকে কমেন্ট করেছো দারুণ লাগছে দেখতে তোমায় দিদি ভাই। আচ্ছা বনু, অনেক ভালোবাসা নিও। মৌমিতা ঘোষও ঠিক উত্তর দিয়েছো। পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো সায়ন চৌধুরী, তারপর কমেন্ট করেছো মৌসুমী অধিকারী। তোমরা এক একজন 3টে 4টে করে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তারপর প্রদীপ দাস, পাপ্পু ভাই, তারপরে কমেন্ট করেছো সুচরিতা দত্ত, অপূর্ব নামটা, জয়শ্রী ঘোষ, তারপরে আবার কমেন্ট করেছো নীলিমা সিংহ। আর এখানে মহা বুবার রহমান কমেন্ট করেছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দিই কমেন্ট বক্সে। আর কাজল সাহা বলেছো হসপিটালে যখন আগুন লাগে আনুমানিক ঘড়িতে রাত 1:30, মানে 1:30 AM, ওকে শর্মিষ্ঠা। আচ্ছা, সবার আমি নাম বললাম। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানাবে। আর প্রশ্ন হচ্ছে আমাদের একটা আছে, বোনের বিয়েটা কত সালে হয়েছিল? প্রশ্নের উত্তর দেবে কিন্তু। বোনের বিয়ে কত বছর আগে হয়েছিল, মানে এখন তো 2025, বোনের বিয়েটা
কত সালে হয়েছিল। চলো, এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।